20 তারিখে নওশাদ সিদ্দিকী, কামরুজ্জামান, ইমতিয়াজ মোল্লা নয়, কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও ছিল। এই বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে তারা আন্দোলনে নেমেছিল ধর্মতলা, টিপু সুলতান মসজিদ থেকে মেট্রো চ্যালেঞ্জ পর্যন্ত। ইমতিয়াজ মোল্লা, নওশাদ সিদ্দিকী, কামরুজ্জামান সহ 96 জনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। আর তাদের মধ্যেই ছিলেন এই কলকাতা হাইকোর্টের আইনজীবী, সন্দেশখালীর আইএসএফ নেতা পৃথ্বীরাজ বিশ্বাস। তিনি একদিন লকআপে ছিলেন। এই লকআপে থাকার অভিজ্ঞতা এবং রাজ্য সরকার বলছে আর নতুন করে আন্দোলন করতে দেব না, এই সমস্ত বিষয় কথা বলে নেব পৃথ্বীরাজ বিশ্বাস বাবুর সঙ্গে। একজন আইনজীবী হিসাবে আমি লকআপের বাইরে থেকে এতদিন দেখে এসেছি, এই প্রথম আমাকে লকআপের ভেতর থেকে দেখতে হলো। অভিজ্ঞতাটা তেমনই ছিল, ঠিক বাইরের বিপরীতই ছিল। ওয়েস্ট বেঙ্গল যত সংশোধনাগার আছে সেগুলোর এই লকআপগুলোকে একটু সংশোধন করা দরকার। কারণ ওখানে একজন অপরাধীকে রাখা হয় ঠিকই, সে অপরাধী হলেও একজন মানুষ। একজন মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে কিভাবে ব্যাহত করে মানসিকভাবে ধাক্কা দেওয়া হয় সেটা ওর ভেতরে গেলে দেখা যাবে। কোন থানায় ছিলেন? আমরা অ্যাকচুয়ালি আমাদেরকে রাখা হয়েছিল লালবাজার সেন্ট্রাল সেলে। আপনাদের সঙ্গে কজন ছিল? আমরা টোটাল ছিলাম 45 জন ছিলাম। তো রাতের খাওয়া টাওয়া কি দিয়েছিল? আমাদেরকে রাত্রে নর্মালি ভাত রুটি দেওয়া হয়েছিল, আমাদেরকে দুবার চা দেওয়া হয়েছিল, সকালেও আমাদেরকে চা দেওয়া হয়েছিল, 10টার দিকে ভাত দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো গ্রহণ করা খুবই কঠিন ছিল। তো সে কারণে অ্যাকচুয়ালি আমি ওই একদিনের মধ্যে বিশেষ কিছু খাওয়া দাওয়ার আমি গ্রহণ করিনি, কারণ আমাকে টয়লেট ইউজ করতে হতো। আর সেলের মধ্যে যে টয়লেট আছে সেটা কোনো সুস্থ মানুষ ব্যবহার করতে পারবে না, এবং সেখানে একজন আসামির মতো করে আমাদেরকে যেভাবে রাখা হয়েছিল টয়লেট বা অন্যান্য বিষয়গুলোর মধ্যে দিয়ে আমি তো একদম হতভম্ব হয়ে গেছিলাম। কারণ ওই টয়লেট আমি একদিনের বেশি 2 দিন থাকলে এমনি টয়লেটের জন্য মারা যেতাম, কারণ ওই টয়লেট আমি মরে গেলেও যেতে পারবো না। আপনারা যেসব ইস্যু নিয়ে নওশাদ সিদ্দিকী, ইমতিয়াজ মোল্লা, কামরুজ্জামানের সঙ্গে আন্দোলন করছিলেন, তারপর আপনাদেরকে যেরকম ভাবে ছোমা মেরে পুলিশ ধরে নিয়ে গেল, একজন আইনজীবী হিসেবে কেমনভাবে দেখছেন? বিষয় হচ্ছে নওশাদ সিদ্দিকী আমাদের নেতা এবং সৈনিক, তিনি আমাদের পথপ্রদর্শক। তিনি অনেকদিন আগেই বলেছেন যে আমরা সংবিধান রক্ষার একটা লড়াই আমরা কিন্তু চালাচ্ছি। সংবিধান রক্ষা করাটা খুব দুষ্কর হয়ে উঠেছে, সংবিধান রক্ষাটা খুব দরকার। তো সেখানে খুব পরিষ্কার আমার এই রাজ্যে কোনো সংবিধান মান্যতা নেই এবং সংবিধানে কোনো গুরুত্বই নেই। সে কারণে একজন আইনজীবী কেন ওখানে আমি জানি না, হয়তো পুলিশকেও তুলে নিতে পারে যদি সে পুলিশের মতো রাজ্য সরকারের কথা মতো আচরণ সে না করে, তাকেও বোধহয় ভেতরেই যেতে হবে। সেখানে পুলিশ বা উকিল বা একজন ডাক্তার বা একজন সাধারণ মানুষ বা একজন মাস্টারমশাই বলে ওখানে কারণ আমাদের সাথে দুজন মাস্টারমশাইও ছিলেন। তো আমরা কোনো কারণ ছাড়াই যে একদম নিকৃষ্টভাবে আমরা এত নিকৃষ্টভাবে আমাদেরকে প্রিজার্ভ ভ্যানে তোলা হয়েছিল, খুবই খুবই নিকৃষ্টতার পরিচয়। এবং এটা আমরা বুঝতে পারছিলাম যে পুলিশও নিরুপায় হয়ে সেটা করছে রাজ্য সরকারের পরিচালনায়। তো এখানে সংবিধানের বিষয় ওদের কাছে বিষয়টা নয়। তো আমাদের কাছে যেমন ওয়াকআপ বিল বাঁচাও আন্দোলনটা একটা আন্দোলন, তার সাথে সাথে সংবিধান বাঁচাও বা সংবিধান রক্ষাটাও একটা আন্দোলন, যেটা পুরো রাজ্য থেকে দেশ ছড়িয়ে পড়বে বলে আশা করি আমরা, এবং আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি। ওনার সত্যি মানসিকভাবে এখন আমি মনে হয় না উনি খুব একটা সুস্থ আছেন। সেটা আপনি সন্দেশখালী দেখলেও ভালো করে বুঝতে পারবেন, কারণ আমি নিজে সন্দেশখালীতে এখন দেখছি। এই দায়িত্ব নেওয়ার পরে সন্দেশখালী ঘুরে যতটুকু দেখেছি বুঝছি। তো সন্দেশখালী থেকে কলকাতা এই পুরো রাস্তাটাতে আপনি ভালো করে ফলো করলে বুঝতে পারবেন নয় রাজ্য তার একদম চরমে পৌঁছে গেছে, এবং সেটাকে ব্যালেন্স করতে দিদি নিজের লোককেও অ্যারেস্ট করতে পারে। ওই আগের দিন দেখলেন তো পাঁচিল টপকাতে গিয়ে পড়ে গেলেন। তো উনি আবার হয়তো উনিও বলতে পারেন যে আরে যখন পুলিশ যাবে কেউ যেন পাঁচিল না টপকায়, বা পাঁচিল কেউ টপকালে পুলিশ যেন তাকে সাহায্য করে। দিদি এটাও বলতে পারেন সংবিধানে, সংসদে বসে উনি বলতে পারেন যে কেউ যদি দৌড়িয়ে পাঁচিল টপকাতে যায় তাকে যেন পাঁচিল টপকানোর সুযোগ দেওয়া হয়, তারপরে তাকে আবার তাড়া করা হোক। এটা দিদি বলতেই পারেন। তার মানে এরকম নয় যে দিদি ওটাকে বন্ধ করতে চাইছেন। আপনারা যখন আবার সেই আন্দোলন করতে চাচ্ছেন, যাবেন বলছেন, সেই জায়গায় বলছেন যে প্রশাসন বলছে যে আপনারা যথেষ্ট গন্ডগোল করেছেন, এবার যদি আন্দোলন করেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আসলে আপনারা খুব গন্ডগোল করেছিলেন।
অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে সংবিধান রক্ষার বিষয়টা বোধহয় শুরু হয়েছিল যখন সিএমএম কোর্ট আমাদেরকে মুক্তি দেয়। সিএমএম কোর্ট সংবিধানকে রক্ষা করেছিল, কারণ ওখানে আমরা যদি 1000 লোক থাকি 2000 মিডিয়া ছিল, তো 2000 ক্যামেরা ওখানে চলছিল। তো সেই ক্যামেরাগুলোকে দেখলেই বোঝা যায় এখন কিন্তু সিসিটিভি আইনের খুব দরকারি একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, সেটা বোধহয় সবাই জানে। তো সেটা দেখলেই দেখা যাবে যে অন্যায় কারা করেছিল, কিভাবে করেছিল। নওশাদ সিদ্দিকীকে বারবার দেখা যাচ্ছিল হাত জোর করে ক্ষমা চাইতে, আমাদেরকে কিন্তু কোথাও অ্যাক্টিভিটিতে দেখাই যায়নি। কিন্তু এটা আমরা জেল খেটেছি, যারা যারা জেল খেটেছে তারা বলতে পারবে না কেন জেল খেটেছিল, কারণ তারা শুধুমাত্র আন্দোলনের সাথেই ছিল। আমরা কোনো আন্দোলন কিন্তু অ্যাকচুয়ালি করিনি, অ্যাকচুয়ালি ওটা ছিল আমাদের রাজ্যের যে দুরবস্থা, আমাদের ওয়াকাফ বিলের যে দুরবস্থা, সেই দুরবস্থা নিয়ে আমরা, ভাই বলেছেন আমরা একটু কাঁদতে বসছি, আমাদের দুঃখ হয়েছে, আমরা কাঁদতে বসবো। আমরা একটা জায়গা চেয়েছিলাম কাঁদতে বসার। তো এই রাজ্যে যে কান্নাটাও বারণ, এটা 21 আইন কিনা জানি না, 21 আইনে হাসা বারণ ছিল, এখানে কাঁদা বারণ। তো এটা একটা বিষয়। নওশাদ সিদ্দিকী অভিযোগ করছেন যে তাকে কেউ ঘুষি মেরেছে। অ্যাকচুয়ালি বিষয়টা যখন এটা হয়েছিল মসজিদের পাশ দিয়ে যখন আমাদের র্যালিটা ধর্মতলার দিকে আসছিল, মেট্রো চ্যানেলের দিকে এগিয়ে আসছিল, তখন একজন এই ঘুষিটা চালান, কিন্তু তিনি পুলিশের কেউ ছিলেন না। সব থেকে বড় কথা, তিনি সম্ভবত সিভিক বা সিভিলের কেউ, তিনি পুলিশের কেউ ছিলেন না। যদি আপনারা সেই জায়গাটাকে না, তাকে খোঁজা হচ্ছে না, তো তার জন্য আবার আলাদা করে আন্দোলন করতে হবে। পুলিশ আমাদেরকে আবার 100 জনকে আন্দোলনকে ধরবে, তারপরে 200 লোক বাইরে আন্দোলন করবে, তারপরে হয়তো ওই সিভিককে খুঁজে বার করা হবে। না হলে এখানে করা হয় না। এখানে আন্দোলনটা কতটা বড় হচ্ছে তার উপরে আসামির কতটা সাজা হবে, আন্দোলন না হলে সাজা হবে না। দেখুন, রাজ্যের মানুষকে আমাকে আলাদা করে বার্তা দেওয়ার কোনো কারণ নেই, কারণ তারা সবাই বার্তা প্রাপ্ত, তারা সবাই জানে। তারা যে বার্তা দিচ্ছে সেই বার্তাটা আমরা রাজ্যের সামনে বা সরকারের সামনে এসে বলার জন্য হয়তো আমরা, কিন্তু সাধারণ মানুষ সবাই জানে এই রাজ্যে প্রতিবাদের খুব সমস্যা। প্রতিবাদ করলে সে মাওবাদী হতে পারে, সেটা আমরা বহুদিন আগে, এখন সেই তকমাটা উঠে গেছে। কিন্তু এই সরকার শুরু করেছিল কিন্তু মাওবাদী তকমা দেওয়া, প্রতিবাদ করলে সে মাওবাদী। এখন হয়তো কেউ বলতে পারে প্রতিবাদ করলে সে আইএসএফ, প্রতিবাদ করলে আগে ছিল মাওবাদী, এখন আইএসএফ বলতে পারে। তার জন্য আমাদের নওশাদ সিদ্দিকী, আমাদের সেনাপতি যা বলবে আমরা সেই পথে যাব। যদি সেই আন্দোলন করতে হয় আমরা করব, কিন্তু আমরা আশা করব পুলিশ আগামী দিনে আমাদের কিংবা আমাদের সেনাপতির সাথে এই ধরনের বিহেভ করবে না। কারণ আমাদের সেনাপতির সব থেকে বড় জিনিস, আপনারা সমস্ত মিডিয়া চ্যানেল দিয়েও দেখেছেন, এই একমাত্র বোধহয় নেতা যাকে সত্যিকারের যুবরাজ বলা যায়, কারণ তিনি যুবরাজের মতোই আচরণ করেন। তিনি কোথাও খারাপ কথা বলেন না, কোথাও খারাপ আচরণ করেন না, কেউ মারলে তাকে মারার কথা বলেন না, কেউ খারাপ কথা বললে তার প্রতিবাদে খারাপ কথা বলেন না। যুবরাজ তাকেই বলে। কেউ হুঙ্কার দিলে উল্টিয়ে আরো বড় বড় হুঙ্কার দেওয়া, সে কখনোই যুবরাজ নয়। তো আমরা সেনাপতিকে যুবরাজ হিসেবে পেতে চলেছি। আইএসএফ যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে, আইএসএফ শুভেন্দুকে যদি মুখ্যমন্ত্রী করার অফার দেয়, ও আইএসএফ করবে, আমি বলে রাখছি আজকে। ও হচ্ছে সেই লোক, ওর বাবার ওই তেলের আর কলের ব্যবসা না জাহাজের ব্যবসা, ওইসব করে ও দলপাড়িটা করে ব্যবসার জন্য। আমার যেরকম প্রফেশন হচ্ছে ওকালতি, ওর প্রফেশন হচ্ছে রাজনীতি। টিএমসি ওকে মুখ্যমন্ত্রী করেনি, তাই ও বিজেপি করে, আর চুরি টুরি করেছিল সেগুলোর জন্য বাঁচার জন্য বিজেপি করে। বিজেপি যদি ওকে মুখ্যমন্ত্রী বা ভালো পদ না দেয়, ও সামনের দিন আইএসএফ করবে, কারণ সামনের দিনের একমাত্র বিকল্প আইএসএফ। তো সেই জন্য নওশাদ সিদ্দিকী সম্বন্ধে এক্ষুনি শুভেন্দু অধিকারী কিছু বলবেন না, কারণ তিনি জানেন হয়তো তাকে আইএসএফ আসতে হতে পারে সামনের দিনে। আমরা নেব বলতে, দেখুন আমাদের দল তো প্রত্যেকটা দলই, মানুষ তো আর বাড়বে না এখানে, তো আমার দলের কর্মী হবে, ও কখনো সেনাপতি হবে না। এটা বিজেপি দল নয় যে ওখানকার চোর এখানে এলে সেনাপতি হবে, এখানে কর্মী হবে, আর ওকে কর্মী হয়েই বাঁচতে হবে।